হ্যাঁ, আমার সাজেশন সব বোর্ডের জন্য। একজন লিখেছে, স্যার আজকে পাংচুয়েশন করেন প্লিজ। ওকে, করবা, চলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের অনেকের পরীক্ষা না আজকে, অনেকে পাংচুয়েশন চাচ্ছ, আমি বুঝতে পারতেছি। দেখি, লেটস গো। ওকে, শোনো, আমরা আজকে পাংচুয়েশন করে ফেলি, পাই চার্ট আর হচ্ছে দুইটা বা তিনটা থিম বাকি আছে, ওগুলো আমরা নেক্সট দিন করে তারপর আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ চলে যাব। পাংচুয়েশন যেহেতু অনেকে অনুরোধ করতেছো যে ভাই পাংচুয়েশনটা দেখান, তো সেটা আমরা পাংচুয়েশনে যাবো। এখন আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছে সবাই? অল ওকে ভাইয়া পুরা? জি ভাইয়া। ভাইয়া কালকে পরীক্ষা। পাইছা। এই জন্য অনেকে প্রি টেস্ট তোমাদের, এই জন্য পাংচুয়েশন চাচ্ছ যারা, খেয়াল করো। এটা তোমাদের 26 ব্যাচ ফুল সিলেবাস, তোমাদের 12 নং কোয়েশ্চেনে পাবা, এটা 12 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ ইংলিশ গ্রামারের লাস্ট টপিক এটা। ইংলিশ গ্রামারের সর্বশেষ টপিক তোমাদের পাংচুয়েশন। 60টা মার্কসের মধ্যে 60 মার্কসের লাস্টের 5 মার্কস হচ্ছে পাংচুয়েশন। ওকে, এখন আমরা স্টার্ট করি। পাংচুয়েশন এর ইউজ অফ ক্যাপিটালস পরীক্ষায় আসে 12 দাগে, মানে 12 নং কোয়েশ্চেনে। পাংচুয়েশন এর ইউজ অফ ক্যাপিটালস ব্যবহার করতে হবে বা আনতে হবে সাধারণত 10টা। মানে যে ভাই দাড়ি কমা দিয়ে মোট কয়টা বসানো লাগে, তো উত্তরটা হচ্ছে দাড়ি কমা সহ মোট 10টার মতো ভুল থাকে, বা 10টা দেয়া থাকে না। আর সাধারণত ওই 10টা আমাদেরকে ফিক্স করতে হয়, ওই 10টাই আমাদেরকে ফিক্স বা কারেকশন করতে হয়। তো মার্কস কত? মার্কস হচ্ছে 5। তো এই টপিকে 5 আউট অফ 5 পাওয়ার জন্য নিচের রুলস গুলো ফলো করলেই হবে, এবং বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখন আসো আমরা শুরু করি। তো পাংচুয়েশন করার আগে, পাংচুয়েশন যারা চিনো না বলে ভুল হবে, আমি ধরে নিলাম যে সবাই এটা মোটামুটি চিনো, সবাই এটা মোটামুটি জানো, তারপর আমি একবার তোমাদের প্রত্যেককে দেখাই দিই। ঠিক আছে, দেখো, খেয়াল করো একটু সবাই। অ্যাপোস্ট্রফি চিহ্ন দেখা যায় কিনা, ব্রাকেট, কোলন, কমা, এক্সক্লামেশন মার্ক মানে এক্সক্লামেশন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন, ফুল স্টপ, হাইফেন, কোয়েশ্চেন মার্ক, সেমিকোলন, আর হচ্ছে স্পেস মার্ক। তো এরপর দেখো, তো এর মধ্যে আমরা যেগুলা বেশি পাই, অ্যাপোস্ট্রফি আমরা পাবো, কমা পাবো, এক্সক্লামেশন মার্ক পাবো, ফুল স্টপ পাবো, কোয়েশ্চেন মার্ক পাবো, আর বাকিগুলা কম ব্যবহৃত হয়। কিন্তু এরপরে আসলে আমরা আরো কিছু আছে দেখি, যেমন ফুল স্টপ চিহ্ন, কোয়েশ্চেন মার্ক চিহ্ন, এক্সক্লামেশন চিহ্ন, এগুলো বারবার পাবা। কমা, কোলন, সেমিকোলন, অ্যাপোস্ট্রফি আমরা বারবার পাবো। কোটেশন মার্ক বা স্পেস মার্ক মানে ইনভার্টেড কমা, এটা পাবো আমরা। হাইফেন খুব একটা পাবো না, বাকি যেগুলো আছে এগুলো আমরা খুব একটা পাবো না। কিন্তু এই যে যে ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ, কমা, অ্যাপোস্ট্রফি, এই পাঁচটা সবচেয়ে বেশি পাবো, এই পাঁচটাই মোটামুটি কমন। ঠিক আছে পাংচুয়েশনের মধ্যে। আর হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারের হয়, এই জিনিসগুলো আমরা ব্যাপকভাবে পাবো। সো শুরু করি আমি তাহলে রুলস গুলা ভাইয়া পুরা, লেটস গেট স্টার্টেড। ওকে ভাইয়া ভাইয়া ইংলিশ পাইছি প্র্যাকটিস ভাইয়া শুরু শুরু কর। ওকে, দেখো। সো প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা, সেটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। সমস্ত সেন্টেন্সের প্রথম যে শব্দটা, তার যে প্রথম লেটারটা, সেটা আজীবন ক্যাপিটাল লেটার দেওয়া হয়। যেমন দ্য নেম অফ মাই কান্ট্রি সুইডেন। এখন দা নেম, দা এর টিটা ক্যাপিটাল লেটার, দা নেম আছে, দা এর টিটা এটা ক্যাপিটাল লেটার, তাহলে দ্য নেম অফ মাই কান্ট্রি সুইডেন।
শি লাভস বোথ সিঙ্গিং এন্ড ডান্সিং। শি এর এসটা ক্যাপিটাল লেটার। এটা তোমরা জানো যে ভাই সমস্ত সেন্টেন্সই প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তো এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বললাম না। আবার এই যে সুইডেন শব্দটা, এটা একটা প্রপার নাউন। তো প্রপার নাউন আজীবন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। বাংলাদেশের বি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, পাকিস্তানের পি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ঠিক আছে। আমেরিকার এ, রাশিয়ার আর সব ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এরপরে দেখো 2 নম্বর রুল, সেন্টেন্স সম্পূর্ণ শেষ হওয়া বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয়। দ্য লিটল চিলড্রেন আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এই ফিল্ডে এসে সেন্টেন্সটা শেষ হচ্ছে, তো তোমার একটা সেন্টেন্স শেষ হওয়া বোঝাতে সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ফুল স্টপ। রনি হ্যাজ স্কোরড জিপিএ 5 ইন এইচএসসি এক্সামিনেশন। এখানে এসে সেন্টেন্সটা শেষ হয়েছে রনিকে নিয়ে, তো এখানে এসে ফুল স্টপ। এগুলা বেসিক, তোমরা জানো, তারপর আমাকে দেখাতে হবে। এরপরটা দেখো, সেন্টেন্সে একই পার্ট অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পরে কমা বসে এবং সর্বশেষটার আগে এন্ড বসে। মনে করো একটা সেন্টেন্সে একই পার্ট অফ স্পিচ, পরপর সব নাউন, পরপর সব কটা অ্যাডজেক্টিভ, পরপর সব কটা অ্যাডভার্ব, এরকম যদি হয়, মানে একই পার্ট অফ স্পিচ, সব কটা নাউন, সব কটা অ্যাডজেক্টিভ, সব কটা অ্যাডভার্ব, এরকম যদি হয়, তো একই পার্ট অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পরে কমা বসে। প্রত্যেকটার পরে কি? কমা বসে এবং সর্বশেষটার আগে এন্ড বসে। এখন এন্ড দেয়া থাকবে, কমাগুলো তোমাদেরকে বসাতে হবে। যেমন বারাক ওবামা ওয়াজ রিয়েলি অ্যান ইন্টেলিজেন্ট, কমা, অ্যাক্টিভ, স্মার্ট, প্রফেশনাল, পিসফুল, রেসপন্সিবল অ্যান্ড ওয়াইস প্রেসিডেন্ট। এখন ইন্টেলিজেন্টের পরে কমা, এগুলো সবই অ্যাডজেক্টিভ, ওনার প্রশংসা করছে, তো প্রত্যেকটার পরে কি বসবে? প্রতিটার পরে কমা বসবে। যেমন ইন্টেলিজেন্টের পরে কমা, অ্যাক্টিভের পরে কমা, স্মার্টের পরে কমা, প্রফেশনালের পরে কমা, পিসফুল, রেসপন্সিবল অ্যান্ড ওয়াইজ। ওয়াইজ লাস্টেরটা, তো লাস্টেরটার আগে অ্যান্ড, লাস্টেরটার আগে অ্যান্ড ওয়াইজ প্রেসিডেন্ট। তাহলে একই পার্ট অফ স্পিচ একাধিক আসলে প্রত্যেকটার পরে কমা বসে, লাস্টেরটার আগে অ্যান্ড বসে। রবীন্দ্রনাথ ঠাকুর, হি ওয়াজ অথর, অ্যাক্টর, পেইন্টার, সিঙ্গার, নোভেলিস্ট অ্যান্ড ড্রামাটিস্ট এট এ টাইম। মানে একসাথে সে ছিল অথর, অ্যাক্টর, পেইন্টার, সিঙ্গার, নোবেলিস্ট অ্যান্ড ড্রামাটিস্ট। তো অথর কমা, অ্যাক্টর কমা, পেইন্টার কমা, সিঙ্গার, নোবেলিস্ট অ্যান্ড ড্রামাটিস্ট, লাস্টেরটা ড্রামাটিস্ট, লাস্টেরটার আগে অ্যান্ড। তো তোমরা কি বুঝতে পেরেছো না বুঝতে পারো নাই? প্রত্যেকটার আগে। আচ্ছা, আমি তোমাদের আরেকটা এক্সাম্পল এই, খেয়াল করো তো একটু সবাই। কাউ, গোট, হর্স, কি কি আমাদের দেশে গৃহপালিত প্রাণী কি কি আছে বলো? কাউ, গেট, হর্স, ল্যাম্ব এন্ড কি কি, আর কি কি পালে মানুষ? গৃহপালিত প্রাণীর মধ্যে আর কি কি পালে মানুষ? এন্ড কাউ, গোট, হর্স, ল্যাম্ব এন্ড মনে করো ডগ আর পপুলার, আর পপুলার ডোমেস্টিক অ্যানিমাল। এখন এখানে কাউ নাউন, গোট, হর্স, ল্যাম্ব এন্ড ডগ, তো প্রত্যেকটার পরে কমা, লাস্টেরটার আগে and। তো একই পার্ট অফ স্পিচ একাধিক বসলে প্রত্যেকটার পরে কমা বসে, লাস্টেরটার আগে এন্ড বসে। জিনিসটা কি এবার কি বুঝতে পেরেছো তোমরা? কনসেপ্টটা কি এখন বুঝতে ভাইয়া পারছো? ইংলিশে প্র্যাকটিস করার জন্য কোন বুকটা ভালো হবে ভাইয়া? তো কাউ, গোট, হর্স, ল্যাম্ব এন্ড ডগ আর পপুলার ডোমেস্টিক অ্যানিমাল। ওকে, এরপরে আসো সেম ভাবে যে মাই ফেভারিট অ্যানিমালস আর কাউ, গোট, হর্স, ক্যাট, ডগ এন্ড ল্যাম্ব, প্রত্যেকটা পরে কমা, লাস্টটার আগে and। এবার আসো দেখো, সেন্টেন্সে যদি একাধিক ক্লজ থাকে, প্রত্যেকটা ক্লজের পরে কি বসে? কমা বসে এবং লাস্টেরটার আগে এন্ড বসে, ঠিক আছে। দেখো, ওয়ার্কিং হার্ড
কঠোর পরিশ্রম করে, হি আর্নস হিজ লাইভলিহুড, সে তার জীবনযাপন চালায়। ওয়ার্কিং হার্ড, তো এই ওয়ার্কিং হার্ড, হার্ডের পরে কমা, কঠোর পরিশ্রম করে, হি আর্নস, সে উপার্জন করে, হিজ লাইভলিহুড। তো ওয়ার্কিং হার্ড, হি আর্নস হিজ লাইভলিহুড। মিস্টার আসলাম, এই দেখো তোমরা এরকম সেন্টেন্স দেখছো কিনা, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা ছাড়া ইউ ক্যান নট স্কোর জিপিএ 5, তুমি জিপিএ 5 পাবে না। তো এই ধরনের যে উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, উইদাউট ওয়ার্কিং হার্ড, দুইটা ক্লজ থাকে মূলত। তো প্রত্যেকটা ক্লজের পরে, তিনটা ক্লোজ থাকলে দুইটা ক্লোজের পরে, মানে প্রতিটা ক্লোজের পরে কমা বসে, লাস্ট একটার আগে, মানে লাস্টে যখন যে শেষ, যে ক্লজটা, সেন্টেন্সটা শেষ, সেখানে যে ফুল স্টপ বসে। যেমন ওয়ার্কিং হার্ড, হি আর্নস হিজ লাইভলিহুড, এই ওয়ার্কিং হার্ড এখানে এসে একটা ক্লজ, কমা, এরপরে হি আর্নস হিজ লাইভলিহুড, লাইভলিহুডে এসে সেন্টেন্সটা শেষ, তো এখানে বসবে ফুল স্টপ। ঠিক আছে, তো ওয়ার্কিং হার্ড, হি আর্নস হিজ লাইভলিহুড। মিস্টার আসলাম, কমা, মাই কাজিন, কমা, ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ানস ইন বাংলাদেশ, বাংলাদেশের অন্যতম একজন তীক্ষ্ণ রাজনীতিবিদ। তো মিস্টার আসলামে এসে কমা, মাই কাজিন এসে কমা, ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট পলিটিশিয়ান ইন বাংলাদেশ। তিনটা ক্লজ, প্রত্যেকটা প্রথম দুইটা পরে কমা, লাস্ট একটা এসে সেন্টেন্স যেখানে শেষ সেখানে ফুল স্টপ। দেখো উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া, এটা একটা ক্লোজ, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি একটা কোনো চাকরি পাবা না। তো উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব, তো এই যে যে সেন্টেন্সটা এখানে উইদাউট লার্নিং ইংলিশ, এই ক্লোজে এসে একটা কমা, ইউ ক্যান নট গেট এ গুড জব, এখানে এসে ফুল স্টপ বসে সেন্টেন্সটা শেষ হবে। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, তুমি যদি মন দিয়ে, তুমি যদি পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল গেট জিপিএ 5, তুমি জিপিএ 5 পাবে। তো ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, এটা একটা ক্লোজ, এখানে এসে একটা কমা বসবে, এরপরে ইউ উইল গেট জিপিএ 5, তুমি কি পাবে, জিপিএ 5 পাবে, এখানে সহজ আরেকটা স্টপ। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল গেট জিপিএ 5। কোন সেন্টেন্সে, আচ্ছা এই ক্লজেরটা কি বুঝতে পারছো, এটা বোঝা যাবে, সেন্টেন্স দেখলেই তোমরা ধরতে পারবা যেটা ক্লজ, এরপরে কমা বসবে। আর প্র্যাকটিস তো আমি করাবো। কোন সেন্টেন্সে প্রশ্ন করা বোঝালে তার শেষে কি বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? তো একটা কোয়েশ্চেন করেছো তুমি, যে ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো, তো এখানে কি বলবে, একটা প্রশ্ন করা হয়েছে যখন, তখন প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি কি করতেছো, তো এটাও প্রশ্ন করা বোঝায়, লাস্টে এসে প্রশ্নবোধক চিহ্ন। এটা নিয়ে আমি বিস্তারিত বললাম না, এটা just তোমরা জানো যে প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তো বিস্ময়সূচক চিহ্ন কখন বসে, কোনো একটা সেন্টেন্সে বিস্ময়, আবেগ, উচ্ছ্বাস বা মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পেলে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বিস্ময়সূচক চিহ্ন বোঝায়। এখন এই এক্সক্লামেশনটা দুই ভাবে হতে পারে, এক, এই নির্দিষ্ট দুইটা শব্দের পরে অথবা সেন্টেন্সের শেষে। যেমন হুররে, এই হুররে কথাটাই তোমার উচ্ছ্বাস প্রকাশ করে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। তো এই হুররে শব্দটাই উচ্ছ্বাস প্রকাশ করে, তাই এরপরে এক্সক্লামেশন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন। আর উই হ্যাভ ওন দ্য গেম, এই গেমের শেষে এসে একটা ফুল স্টপ, যে হুররে উই হ্যাভ ওন দ্য গেম। সেম ভাবে অ্যালাস, হি হ্যাজ লস্ট হিজ ফাদার, অত্যন্ত দুঃখের ব্যাপার, বিষাদ, অত্যন্ত বিষাদের ব্যাপার, কষ্টের ব্যাপার, হি হ্যাজ লস্ট হিজ ফাদার, সে তার বাবাকে হারিয়েছে, হি হ্যাজ লস্ট হিজ। তো এইখানটাতে দেখো যে এলাস, হি হ্যাজ লস্ট হিজ ফাদার, এই এলাস শব্দটা বিষাদ বোঝায়, বিষাদ বুঝো গভীর দুঃখ, অত্যন্ত দুঃখের ব্যাপার, যে হি হ্যাজ লস্ট, সে হারিয়েছে, হিজ ফাদার, তার বাবাকে। আচ্ছা এরপর দেখো হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, কি চমৎকার একটা পাখি। এখন এইখানে পুরো সেন্টেন্সের মধ্যে বিস্ময় প্রকাশ করা হয়েছে, কোনো একটা শব্দে না। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, কি চমৎকার একটা পাখি। এখন এখানে কি হুররে,
এলাস, হারি আপ, এই ধরনের কোনো শব্দ বলছে নাকি পুরো সেন্টেন্সটাই একটা বিষয়? বলো, পুরো পুরো সেন্টেন্স। সেন্টেন্স। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে লাস্টে গিয়ে বসে। তো হুররে, এলাস পেলে সাধারণত এই দুইটাই থাকে, আর হারি আপ বা এগুলো দেয় না, ইউজ করে না ওভাবে। তবে হুররে বা এলাস পেলে এরপর এক্সক্লামেশন, বাট হুররে এলাস না থাকলে সেন্টেন্সের শেষে গিয়া হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট আ বিউটিফুল সিনারি, মনে করো বার্ড না থেকে কি আছে, সিনারি। হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ, কি চমৎকার সিনারি, কি চমৎকার সিনারি বা দৃশ্য, বুঝেছো? হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ। এরপরে আসো আমরা পরবর্তী রুলসে যাব। সো রিপোর্টেড স্পিচ এর আগে এবং পরে দুই জায়গাতেই ইনভার্টেড কমা বসে। হি সেড টু মি, সে আমাকে বলল, আই ওয়াজ ইল, সে আমাকে বলল যে আমি অসুস্থ ছিলাম। তো আই ওয়াজ ইল, এই আই ওয়াজ ইল কে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো এই রিপোর্টেড স্পিচের শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা বসে। এখন এখানে একটা কথা বলার আছে তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই আই ওয়াজ ইল এর পরে অনেকে এই ফুল স্টপটাকে একটু খেয়াল করো। এই ফুল স্টপ, মনে করো এখানে একটা, মনে করো সাপোজ যে এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে বা একটা ফুল স্টপ আছে, তো অনেকে ভাবে যে এই ফুল স্টপটা এই ইনভার্টেড কমার বাইরে বসবে। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। এই ফুল স্টপ বসবে ইল শব্দটার পরে। ফুল স্টপ যখন বসলো, ফুল স্টপ সহ ইনভার্টেড কমা জিনিসটাকে আটকাই দিবে, বোঝা গেছে? তো এখন এখানে মনে করো প্রশ্নবোধক চিহ্ন আছে, এই যে এখন অনেকে ভাবে যে ইনভার্টেড কমা শেষ হওয়ার পরে যে প্রশ্নবোধক চিহ্ন, না, এটা রং, এটা রং। তাহলে কোথায় বসবে? ইনভার্টেড কমা মানে একেবারে ক্লোজ, আমার বক্তব্য ক্লোজ। তো এই প্রশ্নবোধক চিহ্ন বক্তব্যের মধ্যে পড়ে। তো আগে প্রশ্নবোধক চিহ্ন হোক, এক্সক্লামেশন চিহ্ন হোক, ফুল স্টপ হোক, যেটাই হোক সেটা আগে বসবে, তারপরে গিয়ে ইনভার্টেড কমা। কিন্তু অনেকে ভাবে যে আগে ইনভার্টেড কমা, তারপরে হচ্ছে যে ফুল স্টপ হোক, প্রশ্নবোধক চিহ্ন যেটাই হোক। তো এই ভুলটা করা যাবে না, এটা আগে বসবে। আচ্ছা, আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি জিনিসটা? দেখো তো বুঝছো কিনা। ফুল স্টপ থাকুক, প্রশ্নবোধক থাকুক, এক্সক্লামেশন থাকুক, ইনভার্টেড কমার আগে বসবে। ইনভার্টেড কমা শেষ মানে আর কোনো আগাগোড়া কিচ্ছু নাই, ক্লোজ, পুরো বক্তব্যই ক্লোজ। তোমরা কি বুঝতে পারছো ভাইয়া পুরা? জি ভাইয়া। সো এই হচ্ছে ব্যাপারটা। তো রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসে, ঠিক আছে? আর ইনভার্টেড কমাই সর্বশেষ, এরপরে কোনো ফুল স্টপ বসবে না, এর আগে। আচ্ছা, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো? এখন এইখানে একটা জিনিস বলার আছে, তোমরা একটু যদি খেয়াল করো সবাই, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, এখানে দেখো সবাই, এই হ্যাভ এর আগে ইনভার্টেড কমা শুরু হয়েছে, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, হোমওয়ার্কে এসে শেষ হয়েছে, হোমওয়ার্কে এসে শেষ হয়েছে। এরপরে টিচার আস্কড মি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলো। তো এখানে যদি অনেক সময় রিপোর্টেড স্পিচটা আগে আসে, যেমন এখানে রিপোর্টেড স্পিচটা আগে আছে আর রিপোর্টিং ভার্বটা টিচার আস্কড মি এটাকে পরে নিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা আগেই ব্যবহার করতে হবে। যেমন হ্যাভ এর আগে ইনভার্টেড কমা শুরু হয়েছে, হ্যাভ ইউ কমপ্লিটেড হোমওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে টিচার আস্কড মি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলো। ওকে, এই হচ্ছে ইনভার্টেড কমার ব্যাপারটা, যে রিপোর্টেড স্পেস সবসময় ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হয়। কোন শব্দের অক্ষর বাদ দিয়ে ছোট করতে চাইলে সে স্থানে অ্যাপোস্ট্রফি চিহ্ন বসে। এছাড়া কোনো কিছুর কোনো ব্যক্তির মালিকানা বুঝাতেও সেক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। এখন অ্যাপোস্ট্রফি ছোট করতে যে বসে, এটা তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, হোয়াটস ইউর প্রবলেম। এখন এটা হচ্ছে হোয়াট ইজ ইউর প্রবলেম, হোয়াট ইজ ইউর প্রবলেম, এটাকে আমরা কি লিখি, হোয়াটস ইউর প্রবলেম। আই এম গোয়িং টু ডু দিস, তো আই এম রে আমরা কি লিখি, আম, আম, আই দিয়ে অ্যাপোস্ট্রফি এম, তাই না? আই দিয়ে অ্যাপোস্ট্রফি এম। সো এই অ্যাপোস্ট্রফিটা আমরা জানি, কিন্তু এই মালিকানা বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত, এটা অনেকে জানো না। যেমন দিস ইজ নীলিমাস হাউস, এর মানে কি, এটা নীলিমা বাড়ি নাকি এটা নীলিমা দের বাড়ি, কোনটা বলো তো?
দিস ইজ নীলিমাস হাউস, এটা নীলিমা বাড়ি না নীলিমা দের বাড়ি, কোনটা বলো তো? নীলিমা ভাই দের আপনার নীলিমাদের বাড়ি। এখন এই অ্যাপোস্ট্রফি এসটা না দিলে কি হবে জানো? তুমি মনে করো এই অ্যাপোস্ট্রফি এসটা দিলা না, দিস ইজ নীলিমা হাউস, তো নীলিমা হাউস মানে কি জানো? এটা হচ্ছে নীলিমা বাড়ি, তো এটা নীলিমা বাড়ি না, এটা নীলিমার বাড়ি বা নীলিমা দের বাড়ি। দিস ইজ নীলিমা হাউস, এটা ভুল ইংরেজি, সঠিক কি? অ্যাপোস্ট্রফি দিয়ে, এটা নীলিমা দের বাড়ি বা নীলিমার বাড়ি, তো দিস ইজ নীলিমাস হাউস। ঠিক আছে, এর উপরে দেখো, আই ওয়াজ ড্রাইভিং রায়হান কার। এখন আমি যদি এটা দিই, তার মানে আমি রায়হান গাড়ি চালাচ্ছিলাম। এখন একটা টয়োটা যেরকম গাড়ি, টাটার গাড়ি আছে, হুন্ডাইয়ের গাড়ি আছে, মার্সিডিজের, বিএমডব্লিউ গাড়ি আছে, সেরকম রায়হান গাড়ি নামে আরেকটা মনে হয় ব্র্যান্ড আছে না। তো আই ওয়াজ ড্রাইভিং রায়হান কার, আমি রায়হান গাড়ি চালাচ্ছিলাম। এখন আমি রায়হান গাড়ি চালাচ্ছিলাম নাকি রায়হানের গাড়ি চালাচ্ছিলাম, কোনটা? রায়হান এর গাড়ি। রায়হান, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার। তো আই ওয়াজ ড্রাইভিং রায়হান কার না, এটা ভুল ইংলিশ, সঠিক ইংলিশ কোনটা? আই ওয়াজ ড্রাইভিং রায়হানস কার, অ্যাপোস্ট্রফি এস, আমি রায়হানের গাড়ি চালাচ্ছিলাম। আই ওয়াজ ড্রাইভিং রায়হানস কার, আমি রায়হানের গাড়ি চালাচ্ছিলাম। ঠিক আছে, রায়হানস কার। ওকে, এবার আসো কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড বুঝো তোমরা? একাধিক শব্দ একসাথে যখন, কম্পাউন্ড মানে যৌগিক, কম্পাউন্ড মানে কি? যৌগিক। তো কম্পাউন্ড ওয়ার্ড মানে যৌগিক শব্দ, অর্থাৎ একাধিক শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হয়, একাধিক শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হয় তাকে কম্পাউন্ড ওয়ার্ড বলা হয়। যেমন এই যে হচ্ছেন আমার শ্বশুর মশাই, শ্বশুর মশাই মানে কি? মনে করো ফাদার ইন ল। এখন ফাদার ইন ল শব্দটা তিনটা শব্দ মিলিয়ে তৈরি হয়। ফাদার ইন ল শব্দটা কয়টা শব্দ মিলে তৈরি হয়? তিনটা শব্দ। ঠিক আছে, দিস ইজ মাই ফাদার ইন ল, ফাদার মানে বাবা, ইন ল, ইন মানে মধ্যে, ল মানে আইন, কিন্তু এই তিনটা মিলায় একটা শব্দ হলে, একটা শব্দ হয়ে যখন একটা নতুন অর্থ তৈরি করে তখন তাকে বলা হয় একটা কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দ। ফাদার ইন ল, বাবা মধ্যে আইন, আলাদা আলাদা এরকম, কিন্তু একসাথে কি এটা শ্বশুর বোঝায়, একটা নতুন শব্দ তৈরি করে, নতুন অর্থ তৈরি করে, এটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। তো এই কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দের ক্ষেত্রে হাইফেন ব্যবহৃত হয়। এদের মাঝখানে, প্রথম শব্দটার পরে, মাঝখানে বলতে কি? প্রথম শব্দটার পরে একটা হাইফেন বসে, কিছু কিছু শব্দে দুইটা বসে। তো হাইফেনের ব্যবহারটা এমন, এ দেখো, এ লং টার্ম ভিশন, সেম ভাবে আই হ্যাভ এ লং টার্ম ভিশন, তো আই হ্যাভ এ লং টার্ম ভিশন, এই লং এর পরে একটা হাইফেন, টার্ম ভিশন, আই হ্যাভ এ লং টার্ম ভিশন। আচ্ছা, ইট ইজ এ আপ টু ডেট, হ্যাঁ, আপ টু ডেট এক্সিকিউশন, তো আপ টু ডেট, আপের পরে একটা, আর টু এর পরে, আপ টু ডেটের ক্ষেত্রে দুইটা হাইফেন ব্যবহার করা হয়। এরপরে হি ড্রাইভস অ্যান ওল্ড ফ্যাশন কার, প্রথম শব্দটার পরে হাইফেন বসবে, ওল্ড ফ্যাশন কার। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? ভাইয়া পুরো ক্লিয়ার হাইফেনের ব্যবহারটা? ভাই আপনার জি ভাইয়া। বইটা তবে মনে রাখবা, হাইফেন সবসময় ফার্স্ট শব্দের পরে বসে, অলওয়েজ প্রথম শব্দের পরে, অলওয়েজ হাইফেন সবসময় দেখবা ফার্স্ট শব্দটা, ফাদার ইন ল ফাদারের পরে, লং টার্ম ভিশন লং এর পরে, ওল্ড ফ্যাশন কার ওল্ড এর পরে, আর আপ টু ডেট এর মতো হালকা পাতলা অল্প কয়েকটা শব্দ আছে যেখানে দুইটাই ব্যবহৃত হয়, তবে সাধারণত সবসময় প্রথম শব্দের পরে হাইফেন ব্যবহৃত হয়, অলওয়েজ প্রথম শব্দের পরে হাইফেন ব্যবহৃত হয়। আচ্ছা, বাংলায় তোমরা চন্দ্র বিন্দুর ব্যবহার শুনেছো না? যেমন চাঁদ বানানে, হাঁস বানানে, চন্দ্রবিন্দু, জি ভাইয়া। জানো? জি ভাইয়া। তো তোমরা কি কোনোদিন খেয়াল করছো এই চন্দ্রবিন্দু অলওয়েজই প্রথম শব্দের আগে বসে? কে কে খেয়াল করছে এটা? চন্দ্রবিন্দু সব সময় দেখবা বসে কোথায় বসে জানো? সব সময় প্রথম শব্দটার পরে। চাঁদ বানানে কোথায়? চ এর উপরে। হাঁস বানানে কোথায়? হ এর উপরে। এর উপরে। অলওয়েজ রিপোর্টের বানান শুদ্ধি আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাতে আছে, ইংলিশে আছে, so এটা মনে রাখতে হবে। সেম ভাবে হাইফেন সবসময় প্রথম ওয়ার্ডের পরে বসে। So এইবার সবসময় প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ
এর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারের হয়। এখন ভাইয়া প্রপার নাউন আসলে কারা? তো প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর একটা নির্দিষ্ট নাম, যে নামে ওটা পরিচিত, একটা জ্ঞাতিবাচক নাম, যা দ্বারা একটা নির্দিষ্ট জিনিসকেই বোঝায় এক্স্যাক্টলি, তাকে বলা হয় প্রপার নাউন। ঠিক আছে, এটা যে কোনো ব্যক্তির নাম হইতে পারে, স্থানের নাম হইতে পারে, কোনো অর্গানাইজেশনের নাম হইতে পারে, যেটা একবারে নির্দিষ্ট, সেটা সবসময় ক্যাপিটাল লেটার। যেমন আমি যদি বলি লন্ডন, তোমার মাথায় কি আসে? একটা নির্দিষ্ট শহরের নাম আসে। আমি যদি বলি ঢাকা, আমি যদি বলি দিল্লি, আমি যদি বলি ইসলামাবাদ, আমি যদি বলি মস্কো, আমি যদি বলি ওয়াশিংটন, আমি বলি চিটাগং, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, সব ক্যাপিটাল লেটারে হবে। আমি যদি বলি ওবামা, ট্রাম্প, হাসিনা, ইউনুস, যত আছে, তোমার নাম, আমার নাম, যত নাম আছে পৃথিবীতে সবই ক্যাপিটাল লেটার। ঠিক আছে। আমি যদি বলি ইউনাইটেড নেশনস, জাতিসংঘ একটা অর্গানাইজেশনের নাম, ইউএন বড় হাতের হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও বড় হাতের হবে। ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক, বি বড় হাতের, বাংলাদেশ ও বড় হাতের, ব্যাংকের বি বড় হাতের, কারণ এটা একটা অর্গানাইজেশনের নাম। যে কোনো কিছু, ব্যক্তি, বস্তু, স্থান, সংগঠন, যেগুলা বড় হাতের হয় সবই, মানে যেগুলো প্রপার নাউন সবই ক্যাপিটাল লেটার। যেমন তুমি বাংলাদেশের আমি যদি একটা তোমাকে নাম বলি, মনে করো যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। আচ্ছা, ইউনিলিভার, সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে না, চেনে না এমন কেউ নাই, তাই না? এই যে ইউনিলিভার, ইউটা কি ছোট হাতের না বড় হাতের বলো তো? ইউনিলিভারের বড় হাতের। বড় হাতের। বড় হাতের। ঠিক আছে। প্রাণ, আরএফএল, প্রাণ, পি বড় হাতের। বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা টয়লেট টিস্যু, বসুন্ধরা এটা, বসুন্ধরা সেটা, বি বড় হাতের। ঠিক আছে। এবার এইগুলোকে বলা হয় প্রপার নাউন। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ কারা ভাইয়া? তো প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে বাংলার মানুষদেরকে বলা হয় বেঙ্গলি বা বাঙালি, বা ইংরেজিতে আবার বাংলাদেশের, আমরা তো বাঙালি বলি না, বাংলাদেশ থেকে বাংলাদেশি বলি। তো এই যে বাংলাদেশের মানুষকে আমরা বলি বাংলাদেশি। ইন্ডিয়ার মানুষকে বলা হয় ইন্ডিয়ান, ইন্ডিয়ান। পাকিস্তানের মানুষকে বলা হয় পাকিস্তানি। আমেরিকার মানুষকে বলা হয় আমেরিকান। রাশিয়ার মানুষকে বলা হয় রাশিয়ান। এইগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে আমেরিকার মানুষকে কি বলা হয়? আমেরিকান। তো এই আমেরিকান শব্দটা প্রপার অ্যাডজেক্টিভ। এই প্রপার অ্যাডজেক্টিভ আজীবন ক্যাপিটাল লেটারে হয়। তাহলে ইন্ডিয়ার মানুষকে বলা হয় ইন্ডিয়ান। আফগানিস্তানের মানুষদের বলা হয় আফগান বা আফগানিজ। ঠিক আছে। আবার রাশিয়া থেকে রাশিয়ান। চায়নার মানুষকে কি বলা হয় বলতো? চাইনিজ। কি বলা হয় তাদেরকে? চাইনিজ। চাইনিজ। অস্ট্রেলিয়ার মানুষকে কি বলা হয়? অস্ট্রেলিয়ান। ইটালি, ইটালিয়ান। স্পেনের মানুষকে কি বলা হয়? স্প্যানিশ। ঠিক আছে। ফ্রান্সের মানুষকে কি বলা হয়? ফ্রেঞ্চ। হ্যাঁ। তো এইভাবে জার্মানির মানুষকে কি বলা হয়? জার্মান। এদেরকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তো জাপানের মানুষকে কি বলা হয়? জাপানিজ। কোরিয়ার মানুষকে কি বলা হয়? কোরিয়ান। ঠিক আছে। সো আই নো দ্যাট জাপানিজ আর অলওয়েজ হার্ড ওয়ার্কিং। তো এই জাপানিজ শব্দটা ক্যাপিটাল লেটারের হবে, যেমন যে। জাপানিজের যেটা কিসে হবে? এটা প্রপার অ্যাডজেক্টিভ, এটা ক্যাপিটাল লেটার হবে। এখানে যদি চাইনিজ থাকতো, সিটা ক্যাপিটাল লেটার, আমেরিকান থাকতো, এটা ক্যাপিটাল লেটারে, বাংলাদেশি থাকতো, বিটা ক্যাপিটাল লেটার। এরপরে মাসের নাম, 12 মাসের নাম, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, পৃথিবীর যে জায়গায় বসুক, সেন্টেন্সের শুরুতে বসুক, মাঝখানে বসুক, শেষে বসুক, যেখানে বসুক, আজীবন ক্যাপিটাল লেটার। মাসের নাম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। 7 দিনের নাম আজীবন ক্যাপিটাল লেটার। 7 দিনের নাম আজীবনই কি? ক্যাপিটাল লেটার। গাইস, আমি একটু একটা ফোন ধরবো, তোমরা একটু এই 3টা শখ দেখো তো প্রত্যেকে।
তো মাসের নাম, এরপরে দিনের নাম, স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে। পৃথিবীর যে জায়গায় বসুক, সেন্টেন্সের শুরুতে, মাঝখানে, শেষে, যে জায়গায় যেখানে থাকুক, আজীবন ক্যাপিটাল লেটার। ফ্রাইডের এফ ক্যাপিটাল লেটার, মানডের এম ক্যাপিটাল লেটার, থার্সডে টি ক্যাপিটাল লেটার, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট সব ক্যাপিটাল লেটার। এরপরে ঐতিহাসিক ঘটনা, যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ, ব্যাটেল অফ প্লাসি, পলাশির যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সব ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে, এগুলো সব ঐতিহাসিক ঘটনা, দিনের নাম, মাসের নাম, সব ক্যাপিটাল লেটারে হয়। তো আই লেফট দ্য প্লেস লাস্ট ফ্রাইডে। এখন লাস্ট ফ্রাইডে, ফ্রাইডের এফটা ক্যাপিটাল লেটার হবে। ফ্রাইডের এফটা কি ক্যাপিটাল লেটার হবে। আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, ইন্ডিপেন্ডেন্ট আই, দেখো তো মাসের নাম, দিনের নাম, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর, এগুলো সব ক্যাপিটাল লেটারের হয়। তো আই লেফট দ্য প্লেস লাস্ট ফ্রাইডে, ফ্রাইডের এফ ক্যাপিটাল লেটার হবে। আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, ও আই ডব্লিউ ক্যাপিটাল লেটার হবে। এখন আওয়ার এর ওটা হবে কারণ প্রথম ওয়ার্ড বলে, আর ইন্ডিপেন্ডেন্ট আর ডব্লিউ দুইটাই বড় হাতের হবে। আজ স্টার্টেড ইন মার্চ, মার্চ একটা মাসের নাম, এম ক্যাপিটাল লেটার হবে। ইন মার্চ 1971। আমি অর্থে প্রোনাউন আই সবসময় ক্যাপিটাল লেটারে হয়। যেমন হোয়েন আই রিড, যখন আমি পড়ি, আই ক্যাপিটাল লেটারে। আই ডোন্ট টক টু এনিবডি, যখন আমি পড়ি তখন আমি কারোর সাথে কথা বলি না। হোয়েন আই রিড আই, তো আমি অর্থে আই আজীবন ক্যাপিটাল লেটারে। দিস ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস মিস্টেকস, তো এটা হচ্ছে আমি যে এই ভুলগুলোর জন্য দায়ী। দিস ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস মিস্টেকস। ঠিক আছে, আই, আমি অর্থে আই ক্যাপিটাল লেটারে হয়। এখন তোমাদেরকে কিছু জিনিস আমি একটু দেখাবো এক্সট্রা এডিশনাল। দেখো হ্যালো এর পরে কোন চিহ্ন ব্যবহার করেছে, দেখো তো, হ্যালো। এই জিনিসগুলা তোমাকে কাজে লাগবে যখন তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে দেখবা, যাবা, দেখো দেখো বারবার এই জিনিসগুলো আসে। হ্যালোর পরে কোন চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে, এক্সক্লামেটরি চিহ্ন। exclamation। এটা কিন্তু একটু ডিপলি খেয়াল করে সবাই, এই পিডিএফ সবাই পেয়ে যাবা ক্লাসে, কিন্তু গভীরভাবে খেয়াল করে। হ্যালো বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে। কোনটা ব্যবহার করা হয়েছে এখানে, বিস্ময়সূচক চিহ্ন। আচ্ছা, এর পরেরটা আমরা যদি খেয়াল করি, দেখো গুড মর্নিং বিস্ময়সূচক চিহ্ন। গুড আফটারনুন, গুড আফটারনুনের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়েছে, বিস্ময়সূচক চিহ্ন। গুড ইভিনিং, তো তোমার পরীক্ষাতে যদি আসে তুমি এদের পরে কি দিবা, বিস্ময়সূচক চিহ্ন। হাউ আর ইউ, কি ব্যবহার করা হয়েছে, হাউ আর ইউ প্রশ্ন করো, তুমি কেমন আছো, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, প্রশ্নবোধক চিহ্ন। হাউ, দেখো হাউ ইজ ইট গোয়িং, এটা কেমন চলছে, তোমার বিষয়টা কেমন চলতেছে, মনে করো তোমার পরীক্ষা আছে, তা হাউ ইটস গোয়িং, হাউ ইটস গোয়িং, তাই এটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হোয়াটস নিউ, কি নতুন কি আছে বলো, হোয়াটস নিউ, প্রশ্নবোধক চিহ্ন। নাইস টু সি ইউ, নাইস টু সি ইউ, ইউ এর পরে কি একটা বিস্ময়সূচক চিহ্ন, নাইস টু সি ইউ। এবারে লং টাইম নো সি, এই নাইস টু সি ইউ পরে এক্সক্লামেশন, লং টাইম নো সি এক্সক্লামেশন। তো হাউ হ্যাভ ইউ বিন, এটাও প্রশ্ন করা, লাস্টে এটার প্রশ্নবোধক চিহ্ন, হাউ হ্যাভ ইউ বিন।
আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, আই এম ডুইং ওয়েল, ওয়েল এর পর আজীবন কমা বলবে। এই ওয়েল কিন্তু পাবা ভাই, মনে রেখো। আই এম ডুইং ওয়েল, ওয়েল এর পর আজীবন কমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তে ফুল স্টপ। আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। এরপরে সি ইউ লেটার বিস্ময়সূচক চিহ্ন, সি ইউ সুন বিস্ময়সূচক চিহ্ন, গুড বাই বিস্ময়সূচক চিহ্ন, আবার গুড বাই এর পরে ফুল স্টপও দেওয়া যায়। ফেয়ারওয়েল বিস্ময়সূচক চিহ্ন, টেক কেয়ার, টেক কেয়ার এর পরে ফুল স্টপও দেওয়া যায়, বিস্ময়সূচকও দেওয়া যায়। আই এম গুড, আমি ভালো আছি, থ্যাঙ্কস। তো আই এম গুড বলে একটু থামতে হয় 1 সেকেন্ড। কমা মানে কতটুকু থামা বলো তো? কমা মানে বাংলা মধ্যে কমা পাও আর ইংরেজির মধ্যে কমা পাও। কমা মানে 1 সেকেন্ড থামা। কতক্ষণ এক থামা? সেকেন্ড 1 মিনিট। সো আই এম গুড, থ্যাঙ্কস। থ্যাঙ্কস ইজ এ ফুল স্টপ। কুড বি বেটার, আই এম হ্যাঙ্গিং ইন দেয়ার, হ্যাভ এ গুড ডে, একটা বিস্ময়সূচক চিহ্ন, তোমার দিনটা শুভ হোক, তোমার দিনটা ভালো কাটুক, হ্যাভ এ গুড ডে। নট টু ব্যাড, 1 সেকেন্ড থামতে হবে, কমা থ্যাঙ্কস দিয়ে ফুল স্টপ, নট টু ব্যাড, কমা থ্যাঙ্কস। হ্যাভ এ গ্রেট উইকেন্ড, তোমার সপ্তাহের শেষ দিনটা ভালো করুক, হ্যাভ এ গ্রেট উইকেন্ড। এবার এরপরে আসো দেখো, প্লিজ, তারপরে আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে কি আছে? বিশ্বসূচক ছিল, থ্যাংকস এ লট। আবার এদের পরে ফুল স্টপও দেওয়া যায়, থ্যাংক ইউ এর পরে তুমি ফুল স্টপও দিতে পারবা, বিশ্বসূচক চিহ্ন দিতে পারবা। ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম, বিশ্বসূচক চিহ্ন। এক্সকিউজ মি, ফুল স্টপ। পার্ডন মি, ফুল স্টপ, আমাকে ক্ষমা করবেন। আই এম সরি, ফুল স্টপ। মাই অ্যাপোলোজাইজ, ফুল স্টপ। ইটস ওকে, ফুল স্টপ। নো ওয়ারিজ, ফুল স্টপ। ক্যান ইউ হেল্প মি প্লিজ, এই যে বলছে যে ক্যান ইউ হেল্প মি প্লিজ, তো এখানটাতে দেখো ক্যান ইউ হেল্প মি, মিতে সে 1 সেকেন্ড থেমে প্লিজ এর শেষে যে ফুল স্টপ, এটা কিন্তু 100% পাবা এবং অনেক স্টুডেন্ট এতে ভুল করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ, তো ক্যান ইউ হেল্প মি, মিতে সে কমা, তারপর প্লিজ বলছে ক্যান ইউ হেল্প মি প্লিজ, তো এই মিতে সে 1 সেকেন্ড থামতে হয়, প্লিজ। এবার ক্যান ইউ হেল্প মি প্লিজ, এটা হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্সটা, ক্যান থেকে শুরু হয়েছে, প্লিজে গিয়ে শেষ হয়েছে, এই কারণে প্রশ্নবোধক চিহ্নটা প্লিজ এর পরে গিয়ে বসবে। অনেকে এই মি এর পরে দিয়ে দাও এরকম, যে ক্যান ইউ হেল্প মি, এই মির পরে ফুল স্টপ দিয়া, মানে মির পরে প্রশ্নবোধক দিয়ে এরপরে প্লিজ যে ফুল স্টপ দিয়ে দেয়, এটা কিন্তু ভুল পদ্ধতি। ক্যান ইউ হেল্প মি, অনেকে মির পরে যে প্রশ্নবোধক দিয়ে দেয় তারপরে প্লিজ এসে ফুল স্টপ, এটা কিন্তু ভুল। ক্যান ইউ হেল্প মি প্লিজ, এই পুরো সেন্টেন্সটা প্লিজ সহ, তো তোমার প্রশ্নবোধক চিহ্ন বসবে এই প্লিজ এর পরে গিয়া। আর হেল্প মি, মিতে এসে 1 সেকেন্ড থাকতে হবে, তাই এখানে কমা। ক্যান ইউ হেল্প মি প্লিজ, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, তো এই প্লিজ এর পরে যে বসবে প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু তার আগে বসবে 1 সেকেন্ড থামতে একটা কমা। লেট মি নো ইফ ইউ নিড এনিথিং, আমাকে জানিও তোমার যদি কিছু প্রয়োজন হয়, লাস্টে কি ফুল স্টপ। তো এই 3টা শখ থেকে তোমাদের অনেক কাজে লাগবে জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের বেশ কাজে লাগবে, আমি এই পিডিএফ সবাইকে দিয়ে দিব, ওকে? আর ওয়েল এর পরে আজীবন কমা বসে, ওয়েল। তুমি জিজ্ঞেস করো হাউ আর ইউ, ওয়েল, হোয়াট এভার ইউ, তো এই ওয়েল এর পরে একটা অলওয়েজ কমা বসবে। এখন আমরা যেটা করতে পারি, আমরা প্র্যাকটিসে যেতে পারি। দেখো ঢাকা বোর্ড 17, এটা থেকে আমরা শুরু করি। হোয়াটস সোলার এনার্জি, প্রথম লাইনটা কথা হচ্ছে কার কার মধ্যে, এ আর বি এর মধ্যে। কোশ্চেন কি তোমরা দেখতে পারতেছো ক্লিয়ারলি? সবাই প্রশ্ন দেখা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে দেখো তো, হোয়াটস ভাইয়া অ্যাপোস্ট্রফি দেয় নাই, ডাইরেক্ট এস দিয়ে দিছে, এটা কি কারেক্ট না ইনকারেক্ট বলো? ইনকারেক্ট।
ডাইরেক্ট কারেক্ট। তাহলে হোয়াট সোলার এনার্জি, এটা আমরা কারেক্ট করব কিভাবে? এই হোয়াটের এখানে এস এর আগে একটা অ্যাপোস্ট্রফি, হোয়াট সোলার এনার্জি একটা আমরা এখানে দিলাম যে সোলার এনার্জি কি। এ প্রশ্ন করতেছে যে হোয়াট সোলার এনার্জি। এবার বি বলতেছে ইটস অন অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস। তো ইটস অন অফ দ্য, ইটস এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। তো ইটসটা কি হবে বলতো? ইট অ্যাপোস্ট্রফি এস, ইটস অন অফ দ্য, অ্যাপোস্ট্রফি দিলাম এখানে। ইটস অন অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এটা হচ্ছে এক ধরনের নবায়নযোগ্য শক্তির উৎস। এবার এ বলতেছে হোয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি, এটাকে কেন গ্রিন এনার্জি বলা হয়? তো এখানে ফুল স্টপ আছে। এখন এটা কি আসলে ফুল স্টপ নাকি এটা প্রশ্ন করা হয়েছে যে হোয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি, এটাকে কেন গ্রিন এনার্জি বলা হয়? বলো। কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্ক। এটা প্রশ্ন করা হয়েছে, কোয়েশ্চেন মার্ক, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে আমাদের। হোয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি, এটাকে কেন গ্রিন এনার্জি বলা হয়? এবার বি বলতেছে যে ওয়েল ইটস গ্রিন এনার্জি, এটাকে গ্রিন এনার্জি বলা হয় বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন, এটা হেল্প করে পৃথিবীটাকে সবুজ রাখতে। আই মিন ইট ডাজন্ট এমিট এনি পলিউটেন্ট, এটা কোনো দূষণ করে না। ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ু স্তরে, হোয়েন উই প্রডিউস এন্ড ইউজ ইট, যখন আমরা এটা উৎপাদন করি এবং ব্যবহার করি। তো বি বলতেছে ওয়েল, এবার ওয়েল যেখানেই পাবা, ওয়েল এর পরে কি দিতে বলছে একটু আগে? আজিম, দিতে হবে কমা কমা। কমা। তো ওয়েল দিয়ে একটা কমা, ওয়েল ইটস গ্রিন এনার্জি, আবার ইটস আছে এখানে, কি ইটসই থাকবে নাকি কিছু হবে বলো তো? ওয়েল অ্যাপোস্ট্রফি কমা হবে। একটা অ্যাপোস্ট্রফি, সো ওয়েল ইটস, আইটি অ্যাপোস্ট্রফি আছে, ওয়েল ইটস গ্রিন এনার্জি বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন। আই মিন দেখো, তো বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন, এই গ্রিনে এসে একটা ফুল স্টপ, কারণ এটা সাহায্য করে পৃথিবীকে সবুজ রাখতে। এবার আই মিন ইট ডাজেন্ট এমিট এনি পলিউটেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার হোয়েন ইউ প্রডিউস এন্ড ইউজ ইট, বাকি কোথাও কিছু নাই, বাকিগুলো সব ঠিক আছে। তো এখানে গ্রিনের পরে আমরা একটা ফুল স্টপ দিলাম, আর ইট স্টিক করলাম, ওয়েলের আগে আমরা একটা, এই ওয়েলের এখানে একটা কমা দিলাম। এবার এ বলছে আই সি, দেন ইট মাস্ট বি এ ক্লিন সোর্স অফ এনার্জি। আচ্ছা, তাহলে তো এটা একটা ক্লিন সোর্স, শক্তির একটা পরিষ্কার ক্লিন উৎস এটা। সো আই সি, আচ্ছা এখন আই সি তে এসে কতটুক থামতে হবে? 1 সেকেন্ড। আই সি, আচ্ছা তাহলে বুঝতে ভাইয়া পরীক্ষা হলে কি এটা আন্ডারলাইন করে? 1 সেকেন্ড, আই সি দেন ইট মাস্ট বি এ ক্লিন সোর্স অফ এনার্জি, আচ্ছা তাহলে তো এটা একটা ক্লিন সোর্স অফ এনার্জি। এবার বি বলতেছে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলির পরে কিন্তু অলওয়েজ ফুল স্টপ, এক্স্যাক্টলি, এন্ড এটা বড় হতে হবে, এন্ড দেয়াই আছে, এন্ড দ্যাটস ওয়াই ইটস অলসো কল্ড ক্লিন এনার্জি, আবার এখানে ইটস আছে। এখন ইটস কে কি কিছু করতে হবে নাকি ইটস এভাবেই থাকবে বলো তো? অ্যাপোস্ট্রফি কমা হবে। ইটস কি হবে এখানে? অ্যাপোস্ট্রফি এস, ইটস অলসো কল্ড ক্লিন এনার্জি, ঠিক আছে, ইটস অলসো কল্ড ক্লিন এনার্জি, অ্যাপোস্ট্রফি এস। আরিফ আর জাকিয়ার মধ্যে কথা আছে, হ্যালো হাউ আর ইউ জাকিয়া। হ্যালো, হ্যালোতে এসে কি একটা অলওয়েজ বিস্ময়সূচক চিহ্ন, কারণ তুমি এক্সাইটমেন্ট নিয়ে জিজ্ঞেস করছো হ্যালো হাউ আর ইউ জাকিয়া। এখন হাউ আর ইউ জাকিয়া ডাইরেক্ট বলছে, কিন্তু ডাইরেক্ট বলে নাকি হাউ আর ইউ বলে 1 সেকেন্ড থামে? হাউ আর ইউ জাকিয়া, বলো কোনটা কারেক্ট? হাউ, হাউ আর ইউ জাকিয়া, ইউতে এসে 1 সেকেন্ড থামতে হবে, হাউ আর ইউ জাকিয়া, ইউতে এসে 1 সেকেন্ড থামতে হবে, হাউ আর ইউ জাকিয়া। এবার জাকিয়ার পরে এসে প্রশ্নবোধক চিহ্ন দেয়াই আছে। এবার জাকিয়া বলছে ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, এটাকে কি করব আমরা? হোয়াট অ্যাবাউট ইউ কি চিহ্ন হবে? প্রশ্নবোধক। তাহলে হোয়াট অ্যাবাউট ইউ প্রশ্নবোধক চিহ্ন আমরা দিলাম। এই তো, তোমার কি অবস্থা? এবার ওয়েল আই ওয়াজ এ বিট সিক, কয়টা অ্যাপোস্ট্রফি বসবে এই লাইনে? ওয়েল এখানে একটা কমা বসবে। আর সিকে যে একটা ফুল স্টপ। তো ওয়েল
ভালো, বাট আই ওয়াজ আ বিট সিক, কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম। সিক এজ এ ফুল স্টপ। তাহলে দেখো ওয়েল এসে একটা কমা, ওয়েল আই ওয়াজ এ বিট সিক, ওয়েল আমি একটু অসুস্থ ছিলাম, আই ওয়াজ এ বিট সিক। আর জাকিয়া রিয়েলি হোয়াট হ্যাপেন্ড, রিয়েলি হোয়াট হ্যাপেন্ড, আসলে কি হয়েছে। এবার রিয়েলি মানে ও একটু বিস্মিত হয়ে গেছে, সত্যি, হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে। তাহলে কি দিব এখানে, দেখি তোমাদের আইকিউ বলো। এখানে কমা হবে। এক্সক্লেমেটর চিহ্ন। না, রিয়েলিতে কমা না, রিয়েলিতে বিস্ময়সূচক চিহ্ন। রিয়েলি, রিয়েলি হোয়াট হ্যাপেন্ড। এবার হোয়াট হ্যাপেন্ডে কি দিব, এটা একটা প্রশ্ন করা বোঝাইছে, কি দিব, কোশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেশন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তো রিয়েলি হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে। এবার স্টমাক আপসেট মানে পাকস্থলীর পীড়া। আই হ্যাড আউটসাইড ফুড, আমি বাইরের খাবার খেয়েছিলাম। ইট ট্রাবলড মাই স্টমাক, এটা আমার মানে পেটে পীড়া দিচ্ছিল বা পেটে সমস্যা করছিল। এখানে কিছু দেয়ার নেই, সবই দিয়ে দিচ্ছে। জাকিয়া দ্যাটস ওয়াই, এই জন্যই, আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড, এই জন্য আমি সবসময় আউটসাইডের খাবার অ্যাভয়েড করি। দে আর আনহাইজেনিক, তারা অস্বাস্থ্যকর। তো দ্যাটস হোয়াই, এখানে এসে 1 সেকেন্ড থামতে হবে। দ্যাটস হোয়াই, এই জন্য আমি সবসময় অ্যাভয়েড করি। তাহলে কি দিব, কমা হবে। দ্যাটস হোয়াইতে একটা কমা। এবার কমা দেওয়ার পরে আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড, এই জন্য আমি সবসময় আউটসাইড ফুড অ্যাভয়েড করি। এখানে ফুডের এসে একটা ফুল স্টপ, দ্যাটস হোয়াই আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড, ফুডের এসে একটা ফুল স্টপ। এবার দে আর আনহাইজিনিক, এগুলো বা তারা এই খাবারগুলো অস্বাস্থ্যকর। দের টিটা কি হবে বলো তো, দে আর আনহাইজিনিক, টিটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। টিটা ক্যাপিটাল লেটার, দের টিটা, দে আর আনহাইজিনিক, লাস্টে ফুল স্টপ। আরিফ বলতেছে আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনি মোর, আমি আর কখনোই এটা খাবো না। আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনি মোর, এই ইটে এসে একটা কম, আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনি মোর। আচ্ছা, এবার এই কমাটা না দিলেও হয়, এটা দিলেও ভুল না, না দিলেও ভুল না, তোমার ইচ্ছা। ঠিক আছে, আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনি মোর, তবে দেয়াটা ভালো, 1 সেকেন্ড থামতে হয়। আর জাকিয়া এনিওয়ে, এনিওয়েতে অবশ্যই তোমাকে কমা দিতে হবে। কি দিতে হবে, এনিওয়েতে অবশ্যই কমা। একটা কমা দিতে হবে। সো এনিওয়ে কমা, ইউ টেক কেয়ার, নিজের খেয়াল রেখো, বাই। এখন এখানে এনিওয়ে, ইউ টেক কেয়ার, কেয়ার এসে একটা ফুল স্টপ, আর বায়ের বিটা বড় হাতের। এনিওয়ে ইউ টেক কেয়ার বাই, তাহলে কি ছিল এখানে, এরকম ছিল, এনিওয়ে ইউ টেক কেয়ার বাই, একবারে এইভাবে লেখা ছিল। তো এনিওয়েতে একটা কমা, এনিওয়ে ইউ টেক কেয়ার, টেক কেয়ার এসে তুমি নিজের খেয়াল রেখো, ফুল স্টপ। এবার বাই ছিল ছোট হাতের, বায়ের বিটা আমরা কি করলাম, বড় হাতে দিলাম, বাই। হুম, আর আরিফও বলতেছে বাই, ফুল স্টপ দেয়া গেছে, সেটা আমরা আর কিছু দিব না। এনিওয়ে ইউ টেক কেয়ার ফুল স্টপ বাই। বুঝছো না বুঝো নাই, বোঝা গেছে না বোঝা যায় নাই। কিভাবে লিখবো? এরপরেরটা, এটা কিভাবে লিখবা, তুমি যেখানে যেখানে ব্যবহার করবা তার নিচে আন্ডারলাইন করে যাবা, অথবা কালার পেন ইউজ করবা। আন্ডারলাইন দিবা অথবা কালার পেন ইউজ করবা, আন্ডারলাইন করে যাবা অথবা কালার পেন ইউজ করবা। ঠিক আছে, হাজবেন্ড বলতেছে ওয়াইফকে, কান্ট ইউ কুক ফুড প্রপারলি, তুমি কি ঠিক মতো রান্না করতে পারো না। কি বলছে, যে তুমি কি ঠিক মতো রান্না করতে পারো না, কান্ট ইউ কুক ফুড প্রপারলি। তো এই সেন্টেন্সে কোনো দাড়ি কমা ফুল স্টপ কিছু নাই, তাহলে কি কি হবে বলো তো। কান্টে অ্যাপোস্ট্রফি আর হচ্ছে কান্টে লাস্ট হচ্ছে আর শেষে প্রশ্নবোধক। apostrophe। এক্স্যাক্টলি, কান্টে, টিতে একটা অ্যাপোস্ট্রফি, কান্ট, এটা আমরা ঠিক করলাম। ইউ কুক ফুড প্রপারলি, প্রপারলিতে এসে একটা প্রশ্নবোধক চিহ্ন, কান্ট ইউ কুক ফুড প্রপারলি। ওয়াইফ বলতেছে আই কুক ফুড প্রপারলি, আমি ঠিকঠাক মতোই রান্না করি। দ্য প্রবলেম ইজ উইথ ইউ, সমস্যা তো তোমার।
হাজবেন্ড বলতেছে বউরে যে তুমি কি ঠিক মতো রাঁধতে পারো না? বউ কয় আমি ঠিক মতোই রাঁধি, সমস্যা তো তোমার মধ্যে। তাহলে আই কুক ফুড প্রপারলি, এখানে এসে একটা ফুল স্টপ। বউ বলতেছে যে আই কুক ফুড প্রপারলি, আমি ঠিক মতোই রাঁধি। দা প্রবলেম ইজ উইথ ইউ, সমস্যা তোমার। তাহলে দা প্রবলেম, দা এর টিটা কি হবে? দা এর টিটা কি ছোট হাতের না বড় হাতের, কি হবে? ক্যাপিটাল বড় হাতের। দা প্রবলেম ইজ উইথ ইউ, আমি ঠিক মতোই রাঁধি, সমস্যা তোমার। হাজবেন্ড বলতেছে রিয়েলি, রিয়েলি। এবার হাজবেন্ড একটু বিস্মিত দিতে পারো, প্রশ্ন মতো করে দিতে পারো, রিয়েলি। তো সারপ্রাইজ, রিয়েলি, রিয়েলি দিস ফুডস আর ক্র্যাপ, এই খাবারগুলো একেবারে বাজে। দে টেস্ট প্যাথেটিক, এগুলার স্বাদ জঘন্য। ঠিক আছে, হাজবেন্ড বলছে রিয়েলি দিস ফুড, এই টিটা বড় হাতের, দিস ফুডস আর ক্র্যাপ, এগুলো একেবারে আবর্জনা। দিস ফুডস আর ক্র্যাপ, ঠিক আছে, এই খাবারগুলো একেবারে কি, একেবারে আবর্জনা। দেখো ক্র্যাপ খুবই পুর কোয়ালিটির, একেবারে মানে বাজে খাবার, ঠিক আছে। তো দিস ফুডস আর ক্র্যাপ, ফুল স্টপ। দে টেস্ট প্যাথেটিক, এই ফুল স্টপ আমরা দিলাম ক্র্যাপের পরে এবং বলতেছে এগুলা স্বাদ জঘন্য, এটিটা আবার বড় হতে হবে। দে টেস্ট প্যাথেটিক, এগুলোর স্বাদ একেবারে জঘন্য। বউরে তো সেই অপমান করলো। এবার বউ বলতেছে যে ওয়াইফ আই স্পেন্ড টাইম ইন দ্য কিচেন, আমি রান্নাঘরে সময় দেই, ফ্রম মর্নিং, সকাল থেকে, টিল আফটারনুন, বিকাল পর্যন্ত। বউ বলতেছে যে আই স্পেন্ড টাইম ইন দি কিচেন ফ্রম মর্নিং টিল আফটারনুন। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই টেক কেয়ার অফ 2 চিলড্রেন এট হোম, আমি 2টা বাচ্চার খেয়াল রাখি। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? এখানে আসলে সবগুলাই দেয়া আছে। দেয়া আছে বলতে কি, এটা অনেক সময় এই মাইক্রোসফট ওয়ার্ডে তুমি যদি দাড়ি কমা না দাও, ওরা নিজেরা দিয়ে নেয়, মানে অটোমেটেড। যাতে টাইপ করতে গেলে তুমি একটা টাইপ ভুল করছো, একটা বানান ভুল করছো, ওরা দিয়ে দেয়, নিজেরা ঠিক করে দেয়। তো ওইভাবে মনে হয় সব বসে গেছে, বাট উত্তরগুলো দেয়া আছে। হাজবেন্ড বলতেছে আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আর্ন মানি, আমি কঠোর পরিশ্রম করি এবং টাকা উপার্জন করি। দ্যাট ইউ স্পেন্ড ল্যাভিশলি, যেটা তুমি দু হাত ভরে উড়াও। আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আর্ন মানি, আমি কঠোর পরিশ্রম করি এবং আর্ন মানি, টাকা উপার্জন করি। দ্যাট ইউ স্পেন্ড ল্যাভিশলি, এটা এক সেন্টেন্স। ইউর ওয়াইফ হাউ ডেয়ার ইউ সে দ্যাট, কত বড় সাহস তুমি আমাকে এই কথা বললা। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, এখানে কি ফুল স্টপ বসবে না প্রশ্নবোধক বসবে বলো? হাজবেন্ড কি এখনো বেঁচে আছে? প্রশ্নবোধক। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, কত বড় সাহস তুমি আমাকে এই খোটা দিলা। হ্যাঁ, টাকার খোটা দিলা। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, ঠিক আছে। হাজবেন্ড বলতেছে ওয়েল দ্যাট ইজ দ্য ট্রুথ, ওয়েল এটাই হচ্ছে সত্যি কথা, ঠিক আছে। ওয়েল এর পর কি দিব, আর দ্যাট ইজ দ্য ট্রুথ এর পর কি দিব? ওয়েল দ্যাট ইজ দ্য ক্ষমা। কমা, তারপর কমা তার মাত্র একটা and মনে the করছে। full stop ওয়েল এ কমা দ্যাট ইজ দ্য ট্রুথ, ওয়েল দ্যাট ইজ দ্য ট্রুথ, এটাই হচ্ছে সত্য, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। তো তোমরা কিছু হোমওয়ার্ক করো, ঠিক আছে, তোমরা কিছু হোমওয়ার্ক করো, কোনো অসুবিধা হলে আমাকে দেখাও। নেক্সট ক্লাসে তাহলে আমরা কমপ্লিটিং স্টোরি সহ ফ্রি হ্যান্ড রাইটিং এ যেতে পারি। আর তোমাদের হচ্ছে কি যেন বললাম, হ্যাঁ পাই চার্টটা একটা বাকি আছে, পাই চার্ট আর 2টা থিম বাকি আছে কবিতার, দুইটা বা 3টা। একদিন একটা ক্লাসে এটা পড়াই দিব, আর আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে ভাইয়া পুরা? ভাই একটা কথা ছিল ভাইয়া। রিপোর্ট জি রাইটিং ভাইয়া রিপোর্ট রাইটিং সবই পাবা ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে, সবকিছু পাবা ভাই। ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে কমপ্লিটিং স্টোরি পাবা, রিপোর্ট পাবা, সবকিছুই পাবা ইনশাল্লাহ। ক্লাস কেউ মিস দিও না, ওকে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।